মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কামারুজ্জামানের রিভিউ আবেদনের ব্যাপারে রায় আগামীকাল আজ শুনানি শেষে এ আদেশ দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে 4 সদস্যের আপিল বিভাগে এই শুনানি হয়। শুনানিতে কামারুজ্জামানের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন রিভিউ আবেদনের সপক্ষে যুক্তি স্থাপন করে মৃত্যুদণ্ডের বদলে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার আবেদন করেন। অন্যদিকে অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম রিভিউ আবেদনের বিরোধিতা করে মৃত্যুদণ্ড বহাল রাখার পক্ষে যুক্তি তুলে ধরেন। দুপক্ষের বক্তব্য শোনার পর আদালত রায়ের দিন ঠিক করেন। কামারুজ্জামান একজন আলবদর নেতা এবং যেহেতু এই সোহাগপুর হত্যাকাণ্ডটা কোনো মতনই কেউ অস্বীকার করেনি এবং যেহেতু অন্যান্য সাক্ষীরা সেখানে কামারুজ্জামানের উপস্থিতি তারা দেখেছে এবং সাক্ষ্য দিয়েছে, সুতরাং তার শাস্তির ব্যাপারে কোনো রকম অনুকম্পা দেখানোর কোনো সুযোগ নেই। একজন লেখকের লেখা এই এভিডেন্সটি মহামান্য আপিল বিভাগে আগে উপস্থাপন করা যায়নি, আমাদের হাতে পরে এসেছে। আমরা মহামান্য আপিল বিভাগের সামনে এই বইটা দাখিল করেছি, যে বইয়ে একজন সাক্ষীর বিস্তারিত বর্ণনা আছে। আমরা মনে করি আমাদের এই উপস্থাপিত যুক্তিগুলো মহামান্য আপিল বিভাগ বিবেচনা করবেন এবং আজকের এই রিভিউ পিটিশনটি এলাও করে জনাব কামরুজ্জামানের প্রতি ন্যায় বিচার নিশ্চিত করবেন। অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম আছেন আমাদের সঙ্গে। জনাব মাহবুব আলম, আগামীকাল আপিল বিভাগে রিভিউ আবেদনের প্রেক্ষিতে রায় দেওয়ার পর পরবর্তী কার্যক্রমগুলি কি? যদি রিভিউ গৃহীত হয় তাহলে এক ধরনের, রিভিউ গৃহীত না হলে নিশ্চয়ই আরেক ধরনের কার্যক্রম, সেই কার্যক্রমগুলি কি আসলে জনাব মাহবুব আলম? রিভিউ গৃহীত হলে কি হবে, রিভিউ গৃহীত না হলে কি হবে? এই ব্যাপারে তো আপনার কাদের মোল্লার মামলায় যে রায় হয়েছে রিভিউতে, তাতে কতগুলো গাইডলাইন অলরেডি দেওয়া আছে। সেটা হলো আপনার যদি ওনার রিভিউ অর্ডারটা খারিজ হয়ে যায়, রিভিউর আবেদন খারিজ হয়, সেক্ষেত্রে ওনাকে জানানো হবে এবং তারপরে ওনাকে জানানো হবে যে এর পরবর্তী একটা পদক্ষেপ আছে। উনি যদি সেটাকে অ্যাভেল করতে চান, গ্রহণ করতে চান, সেটা রাষ্ট্রপতির কাছে ওনার ক্ষমা ভিক্ষা প্রার্থনা করা, মার্সি পিটিশন দেওয়া, এবং সেটা যদি দেওয়াতে সম্মত হন তাহলে ওনার সেই প্রার্থনা মার্সি পিটিশন রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেওয়া হবে এবং এছাড়াও ওনার নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দেখার সুযোগ ওনাকে দেওয়া হবে। এই সমস্ত। জি জনাব মাহবুব আলম, আপনি বলছিলেন, জি জনাব মাহবুব আলম, আমরা শুনছিলাম যে যারা জনাব কামারুজ্জামানের আইনজীবীরা মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডের একটি আবেদন করছেন, সেটি কিসের প্রেক্ষিতে এবং সেটি কিসের ভিত্তিতে খন্দকার মাহবুব হোসেন সাহেব এই আবেদন করেছেন? আপনি ছিলেন আজকে সেখানে, সেটি কিসের ভিত্তিতে, মানে ওই যুক্তিটি কি আসলে? হ্যাঁ, ওনারা আদালতে বলেছেন যে কামারুজ্জামান তো এখানে মুখ্য আসামি না, মুখ্য আসামি হলো পাক আর্মি, এবং যেহেতু পাক আর্মিদেরকে ফেরত পাঠানো হয়েছে, তাদের বিচার করা হয়নি এবং এর ভিতরে অনেককে ক্ষমা করা হয়েছে, সুতরাং এই সমস্ত বিবেচনা করে কামারুজ্জামানকেও মৃত্যুদণ্ডের থেকে তার সাজাটা কমানো হোক, এই হলো ওনাদের মুখ্য বক্তব্য। আর আমাদের পক্ষ থেকে আমরা বলেছি যে কামারুজ্জামান যে আলবদর নেতা ছিলেন এটা স্বীকৃত, তার কারণ 72 সনেই বিভিন্ন কাগজে ওনার গ্রেফতারের খবর এসছে এবং সেখানে স্পষ্টভাবে বলা ছিল উনি আলবদর নেতা, এবং মামলার সাক্ষী সাবুত যাতে এসছে উনি যে আলবদর নেতা না, এটা কিন্তু ওনাদের পক্ষ থেকেও জেরা করে ওইরকমভাবে জোরালো কোনো যুক্তি উপস্থাপন করা হয়নি। সুতরাং আলবদররা এই দেশে কি সমস্ত কাণ্ডকলাপ করেছে এটা আমরা সবাই জানি, এবং সোহাগপুরে যে 144 জন মানুষ মারা গেছে এটা স্বীকৃত, এবং কামারুজ্জামান যে আপনার শেরপুরে সুরেন সাহার বাড়ি দখল করে আলবদর ক্যাম্প করেছিল, সেই ক্যাম্পের যে গার্ড ছিল মোহন রাজাকার, সে নিজেই সাক্ষী দিয়ে বলেছে যে আমার স্যার কামরুজ্জামান সাহেব ইচ্ছা করলে এই শেরপুরটা উল্টে দিতে পারেন, এবং সমস্ত আর্মি অফিসাররা ওনার কথার বাইরে কেউ কাজ করতো না।
এই ধরনের সাক্ষী সাবুদ এগুলো বক্তব্য আপনার মামলার প্রসিডিংয়ে এসছে। সুতরাং এর পরেও ওনাকে কোন রকম সাজা কমানোর বা অনুকম্প দেখানোর সুযোগ আছে বলে আমি মনে করি না। এই বক্তব্য আমি আদালতের কাছে পেশ করেছি। জনাব মাহবুব আলম, কামারুজ্জামানের আইনজীবী একজন শিশির মনির, উনি বলছেন যে পরে হাতে এসেছে বলে আপিল বিভাগে তারা যেসব যুক্তিগুলি দিতে পারেননি, এরকম একটি সাক্ষীর লেখা একটি বই তাদের হাতে এসেছে। এই বইটি তারা দিতে চান যাতে রিভিউতে তারা ওই বইটি প্রসঙ্গে কথা বলতে পারেন, যেটা একটি নতুন বিষয়। আপনি কি এই বিষয়ে কিছু অবগত আছেন কিনা, তার কোনো কপি আপনি পেয়েছেন কিনা? না না, এটা ওনার পেপার বুকেই দিয়েছেন। ঘটনাটা হলো এই অনেক আগে এই একজন সাক্ষীকে একজন ইন্টারভিউ করেছে। সেই ইন্টারভিউতে তার স্বামী মারা যাওয়ার কথা বলেছেন এবং তার উপরে নানা বাড়ি তছনছ করার কথা বলেছেন, কিন্তু সেখানে এই কাদের মোল্লার কথা উনি বলেন নাই, বা উনি যে লাঞ্ছিত হয়েছেন, ওনার সতীত্ব নষ্ট হয়ে গেছে পাক সেনাদের দ্বারা, এই কথা বলেননি। তো এই মামলার সাক্ষীতে তো বলেছেন এই মহিলারা যে মান-ইজ্জতের কথা কি সবার কাছে বলা যায়, এখন বিচার হচ্ছে, আদালতে বিচার হচ্ছে, এই জন্য কোর্টের কাছে এই কথাগুলো বলছি। আর তাছাড়া ওই বই দিয়ে ওনারা তো আর এই কথা বলতে পারবেন না যে কামারুজ্জামান আলবদর ছিলেন না। কামারুজ্জামান যে আলবদর ছিলেন সেটা তৎকালীন সমস্ত কাগজপত্রে দলিল দস্তাবেজে প্রমাণ হয়ে গেছে। এখন প্রশ্ন হলো যে আলবদর নেতা কামরুজ্জামান সোহাগপুরে ছিলেন কিনা। এটা অন্যান্য সাক্ষী সাবুদের দ্বারা ভালোভাবে প্রমাণিত হয়েছে যে উনি সেই সময় সোহাগপুর হত্যাকাণ্ডের সময় সেই জায়গায় ছিলেন এবং পাক আর্মিদের সাথে ওই মহিলা ছাড়াও আরো দুজন মহিলা তাকে দেখেছে। সুতরাং এখানে সাক্ষ্য দিয়েছে 3 জন মহিলা। আর ওনারা একটা বই, যে বইটাতে ইন্টারভিউ নেওয়া হয়েছে একজন মহিলার, সেইটা নির্ভর করে অন্যান্য সমস্ত সাক্ষীগুলো তো আর ওনারা মানে বাতিল করে দিতে পারেন না, সেগুলোর মূল্যমান কোন রকম নষ্ট হয় না। কাজে এই বইয়ের সম্বন্ধে এই ছিল আমার বক্তব্য। জনাব মাহবুব আলম, আপনাকে ধন্যবাদ। ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ আছেন আমাদের সঙ্গে। ব্যারিস্টার তুরিন আফরোজ, একটি বিষয় যেটি আমি অ্যাটর্নি জেনারেল সাহেবের কাছেও জানতে চেয়েছিলাম, যে খন্দকার মাহবুব হোসেন বলছেন যে এই রিভিউর ক্ষেত্রে তাকে মৃত্যুদণ্ডের বদলে তাকে যেন যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এই বিষয়ে তাদের যুক্তিটা কি, সেটি আপনার কাছে জানতে চাইবো, যে তারা কি যুক্তির প্রেক্ষিতে এই আবেদনটি করছেন। একটি হচ্ছে যে যদি অল্টারনেটিভ কোনো আর্গুমেন্ট তারা নতুন করে রিভিউ স্টেজে দেন, যে যদি কোনো কারণে প্রমাণিত হয়ও যে তিনি অপরাধী করেছেন, তবে সেক্ষেত্রে তার শাস্তি যাতে কমিউট করা বা কম করে দেয়া হয়, এই ধরনের আর্গুমেন্টের সুযোগ আমরা কালকে জানতেই পারবো রিভিউর রায় শুনলে। তবে যতটুকু আইনজীবী হিসাবে বুঝি, এই ধরনের সুযোগ এই স্টেজে রিভিউর ক্ষেত্রে আসলে থাকে না। সুতরাং তাদের যে যুক্তিটি, এই যুক্তি আমরা কখনো ট্রায়াল প্রসেসে অবশ্যই শুনিনি। কোনোখানে তাদের এই ধরনের কোনো আর্গুমেন্ট বা এই ধরনের কোনো প্রেয়ার তাদের ছিল না। আপিল যে শুনানি হয়েছে তার কোনো ক্ষেত্রেও তাদের এই শুনানি, এই ধরনের বক্তব্য বা যুক্তি শুনিনি। রিভিউ স্টেজে এসে এই ধরনের সেন্টেন্সিংয়ের উপরে কমিউট করবার যে কথাটি তারা বলছেন, সেটির সুযোগ আসলে একেবারেই নেই। তাদের আরেকজন আইনজীবী, আমি অবশ্যই এই বিষয়টি অ্যাটর্নি জেনারেলের কাছেও জানতে চেয়েছিলাম, কিন্তু আপনি যেহেতু মামলাটির সাথে শুরু থেকে আছেন সেটি বলি, তাদের আরেকজন আইনজীবী শিশির মনির, আপনি নিশ্চয়ই জানেন, তিনি বলছেন যে তার কাছে একটি নতুন বই এসছে, যেটি তিনি শুনানির পর্যায়ে বা আপিল বিভাগের শুনানির পর্যায়ে তিনি সেটি বলতে পারেননি, সেটি তিনি বলতে চান এবং তিনি আশা করছেন যে আপিল বিভাগ সেটি শুনবে। সেই বইটি সম্পর্কে আপনি কোনো কিছু অবগত আছেন কিনা? প্রথমত হচ্ছে, একটি মামলা শেষ হয়ে যাওয়ার পরে না বলা কত কথা দুই পক্ষে থাকতে পারে, সেটি আইনের চোখে কখনোই গ্রহণযোগ্য নয়। যেই এভিডেন্স এসেছে মামলা চলাকালীন, যথেষ্ট সুযোগ, লম্বা সময় আপনারা জানেন এক একটি মামলাতে ডিফেন্স পেয়েছে, এবং অনেক ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে আন্তর্জাতিকভাবেও এত বেশি সময় কোনো ডিফেন্সকে দেওয়া হয়নি। এত লম্বা সময় তারা কখনো সুযোগ পেলেন না এই বইটির কথা বলবার। তারা এখন এগুলো আমার কাছে মনে হয় না যে আইনের চোখে গ্রহণযোগ্য কোনো এভিডেন্স হবে।
ডক্টর তুরিন আফরোজ, মানবতা বিরোধী অপরাধে মামলার কার্যক্রমে প্রায় আমরা নানা ধরনের কথা শুনি, বিশেষ করে দুটি কথা বেশি শোনা যায়। একটি কথা হচ্ছে যে মামলাগুলি চলছে খুব ধীরগতিতে, আবার অন্য পক্ষ বলছে যে মামলাগুলি খুব তাড়াহুড়া করে হচ্ছে। আপনার কাছে কি মনে হয়? মানে দুটি বক্তব্যই আমরা প্রায় শুনি, যে একটি খুব ধীরগতিতে হচ্ছে অথবা খুব তাড়াহুড়া করে হচ্ছে। দুটো কথাই আসলে খুব আপেক্ষিক একটি ব্যাপার। আমরা কার সাথে তুলনা করছি, কোন পরিস্থিতির সাথে, সেটির তুলনা সে আপেক্ষিক জায়গা থেকে আসলে কথাটি বলা হচ্ছে। যারা মনে করছেন আমরা খুব দ্রুত এগিয়েছি, নিঃসন্দেহে আন্তর্জাতিক যে কোনো ট্রাইব্যুনাল যেখানে যুদ্ধ অপরাধের বিচার হচ্ছে, মানবতা বিরোধী অপরাধের বিচার হয়েছে, সেখানে আমরা একটি অন্যতম নিদর্শন সৃষ্টি করেছি। 5 বছরে 17টি মামলার শুনানি হয়েছে। আবার যদি আমরা বলি যে এক একটি মামলাকে ধরে নুরেমবার্গ ট্রায়ালের সাথে যদি তুলনা করি, তাহলে এক একটি মামলার অ্যাভারেজ টাইম 2 থেকে 3 মাসে শেষ হয়েছে। সেখানে আমাদের প্রথম দিকের মামলাগুলো কিন্তু 2 থেকে 2.5 বছর সময় লেগেছে। সেদিক থেকে তো মামলা দীর্ঘায়িত হয়েছে। সুতরাং আমি কোন পরিপ্রেক্ষিতে কথা বলছি সেটি খুব গুরুত্বপূর্ণ। ডক্টর তুরিন আফরোজ, সর্বশেষ প্রশ্ন, যে আপনারা যখন মামলাটি পরিচালনা করছেন তখন থেকে শুরু থেকেই অনেকে আমরা বলে আসছি যে আপনাদের নিরাপত্তার বিষয়টি আপনাদের কাছ থেকে আমরা শুনেছি, আমরাও অনেক দেখিয়েছি। আপনি এখন কতটা নিজেকে নিরাপদ মনে করছেন? আপনার সহকর্মীরাও কতটা নিরাপদ? নিরাপত্তার কথা যদি বলতে হয়, প্রথম থেকে আজ পর্যন্ত এখনো আমাদের প্রসিকিউশনে আমাদের কলিগরা রয়েছেন, বিচারকরা রয়েছেন, সবাই আমি মনে করি নিরাপত্তা থ্রেটের ভেতরে একটা হুমকির মুখে রয়েছি। এটি কিন্তু আমাদের মানে তারতম্য সেরকম কিছু একটা হয়নি। তবে 5 বছরে আমরা যেভাবে দৃঢ়তার সাথে মামলাগুলোকে এগিয়ে নিতে পেরেছি এবং 5 বছরে আমরা প্রতিষ্ঠিত করেছি যে আমরা একটি দেশীয় ট্রাইব্যুনাল কিভাবে আন্তর্জাতিক অপরাধে বিচার করছে, সেখানে আমার কাছে মনে হয় যে গ্রহণযোগ্যতা সমাজে বেড়েছে এবং নিরাপত্তার যে হুমকিটা কিছুটা হলেও আমরা মনে করি আমাদের যে গ্রহণযোগ্যতা সেটি সামাজিকভাবে আমাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। আসলে এমন একটি পরিস্থিতির ভিতরে আমি রয়েছি যে ব্যক্তিগতভাবে নিরাপত্তার বিষয়টি অ্যাসেস করবার মতো আমার বা আমার কলিগদের ব্যাপারে বলাটা সরাসরি সম্ভব নয়। তবে হ্যাঁ, 2013 বা 14 যত খারাপ গেছে আমাদের জন্য কিছু কিছু সময়গুলো, আমরা এখন অতটা খারাপ অবস্থায় নেই। তবে নিরাপত্তার যে হুমকি সেটি কিন্তু এখনো রয়েছে। ডক্টর তুরিন আফরোজ, সর্বশেষ সাক্ষীদের নিরাপত্তা প্রশ্ন যদি একটু কিছু বলতেন। আমরা অনেক সময় সাক্ষীদেরও অনেক ধরনের নিরাপত্তা হুমকির মধ্যে দিয়ে যেতে দেখেছি। অনেক সাক্ষীকে আমরা আসলে হঠাৎ করে আবার উধাও হয়ে যেতেও দেখেছি। সাক্ষীদের নিরাপত্তা প্রসঙ্গে যদি একটু বলেন। থ্যাংক ইউ যে প্রশ্নটি এসেছে, কারণ আমি মনে করি যে আমাদের এই বিচারের একদম কেন্দ্রবিন্দুতে রয়েছে এই সাক্ষীরা, যাদের সাক্ষ্য ছাড়া আমরা এতদূর এগোতে পারতাম না। আমরা রায়ের পরে হয়তো আমাদের কৃতিত্ব নিয়ে কথা বলা হয়, কিন্তু আসলে তো সাক্ষীদের জন্যই মামলাটি টিকে থাকে। কিন্তু আমরা সেই অর্থে সার্বিক নিরাপত্তা আমাদের এই মামলার যে সাক্ষীরা রয়েছেন তাদেরকে দিতে পারিনি। আমরা যৎসামান্য কিছু প্রচেষ্টা রয়েছে আমাদের ট্রাইব্যুনালের ভেতরে বাইরে এবং আমাদের তদন্ত সংস্থা সেটি নিশ্চিত করছে। কিন্তু আমি মনে করি একজন আইনজীবী হিসেবে সাক্ষীদের সুরক্ষার ব্যাপারটি আইন করে আরো সুদৃঢ় করা উচিত। ডক্টর তুরিন আফরোজ, আপনাকে অনেক ধন্যবাদ। একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।